নমস্কার। টুকরো কথায় আবার অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। রামায়ণ মহাভারতের কাহিনী বলা তো শেষ হয়েছে। এবার আমি যে কন্টিনিউ রামায়ণ মহাভারতকে ইতিহাস বলে যাচ্ছি, শুধুমাত্র কাহিনী নয়, তার পিছনেও তো দু চারটে যুক্তি দেওয়া উচিত, আমার কর্তব্য। তারই চেষ্টা করছি। আমি যখন কলেজে ভর্তি হই, আমার সাবজেক্ট ছিল অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ববিদ্যা। তখন মনে হয়েছিল যে এটা পড়ে কী হবে। তখন তার উপযোগিতা বুঝতে পারিনি, বা পরবর্তীকালেও যখন সেই সাবজেক্টটাকে কাজে লাগিয়ে আমার কোনো কর্মক্ষেত্রেও কাজে লাগিনি, তখন মনে ছিল অকারণে একটা ডিগ্রির জন্য পড়েছিলাম বোধহয়। কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনার পিছনেই হয়তো কারণ রয়েছে। এই যে আমি এই সমস্ত মহাভারত, রামায়ণ এগুলো নিয়ে চর্চা করছি, বা বেদ পুরাণ নিয়ে চর্চা করছি, সেগুলোকে আরও ভালো করে বিশ্বাসযোগ্য করে মনের ক্লিয়ার একটা ধারণা তৈরি করতে আমার এই নৃতত্ত্ব সাবজেক্ট ভীষণভাবে সাপোর্ট করছে। নিজের পড়ার অভিজ্ঞতার সঙ্গে বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্টের লেখা থেকে পড়ে, নিজের যা কিছু পড়েছি, জেনেছি, শুনেছি, সেগুলোকে মিলিয়ে যাচাই করে আরও ধারণা পরিষ্কার করতে আমার সাহায্য হচ্ছে। তো সেই ধারণাই চেষ্টা করছি সকলের সামনে একটু তুলে ধরার। জানি না কতটা সফল হব, তবু চেষ্টা করছি। পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আমরা যা বইয়ে পড়েছি, একদম বাচ্চাদের যেটা পরিবেশ বইয়ে থাকে সেই রকমভাবেই বলছি। সূর্যের থেকে সূর্য প্রচণ্ড গতিবেগে ঘুরছে, জ্বলন্ত গ্যাসের অগ্নিপিণ্ড। আর একটা যদি নরম কাদার দলাকে জোর দিয়ে আমি দড়িতে বেঁধে ঘোরাই, কী হবে? তার থেকে ছিটকে ছিটকে বিভিন্ন অংশ বেরোবে। ঠিক সেরকমভাবেই সূর্য থেকেও বিভিন্ন সময় বিভিন্ন টুকরো ছিটকে ছিটকে বেরিয়েছে। এই বেরোনোগুলোই প্রচণ্ড গ্র্যাভিটেশনাল পাওয়ারের জন্য চুম্বক, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবাই কিন্তু বড় বড় চুম্বক। তাদের এই চুম্বক ক্ষমতার জন্য প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করছে। আর এই একে অপরকে যে আকর্ষণ করছে, সেইটা যে সব থেকে বড়, তার আকর্ষণ সব থেকে বেশি, তাহলে সবাই তো আবার ছিটকে ছিটকে সূর্যের কাছে চলে যাওয়ার কথা, তা যায়নি। এই যে চারিদিকে সবগুলোই ঘুরছে, পৃথিবীর মতো আরও যে বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে, সকলেই এই চৌম্বকত্ব রয়েছে, তারা যে যার মতো করে টানছে সবাইকে। এই কারণেই ঠিক একটা ব্যালেন্স থেকে সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সূর্যের চারিদিকে ঘুরছে। এবার দীর্ঘদিন এরকমভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্য থেকে ছিটকে এসেছিল, তখন প্রচণ্ড গরম গ্যাসীয় অগ্নিপিণ্ড, একদম গলন্ত। সেটা যে আমরা যেরকম দুধ ফোটানোর পর যদি গ্যাসটা অফ করে দিলাম, দুধটা এখন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে, ওপরে একটা শক্ত আবরণ, যেটাকে স্বর বলি, সেরকম তৈরি হয়। ঠিক পৃথিবীর ক্ষেত্রেও বা অন্যান্য গ্রহের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রচণ্ড গরম গলিত লাভা ভিতরে এখনও রয়েছে, আর উপরে একটা শক্ত ক্রাস্টের তৈরি হয়েছে। এই আবরণটাই পাথর, পরবর্তীকালে ক্ষয়, ফাটল, এসবের দ্বারা মাটি, বালিকণা এসব তৈরি হয়েছে। তো এইভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হতে প্রথমেই এসেই তো সমস্ত প্রাণটান, জল, সমুদ্র এগুলো হয়ে যায়নি। এই পর্যায়ে আসতে বহু বহু যুগ গিয়েছে। এই পর্যায়ে আসতে বেশ কতগুলো প্রচণ্ড ঠান্ডা, আবার প্রচণ্ড গরম, এরকম পর্যায় পেরিয়ে এসেছে। প্রচণ্ড বৃষ্টি কোত্থেকে হলো? এই যে যখন ঠান্ডা হচ্ছে, তখন এর থেকে প্রচুর জলীয় বাষ্প বেরিয়েছে। জলীয় বাষ্পগুলো মহাকাশে বিলীন হয়ে যায়নি, কারণ পৃথিবী একটা বড় চুম্বক। সেই চুম্বক নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, তার কারণেই তার চারপাশে একটা বায়ুমণ্ডল তৈরি হয়েছে। তার মধ্যেই জলীয় বাষ্পগুলো আটকে গিয়ে বিশাল বিশাল মেঘের সৃষ্টি করেছে।
তারা প্রচুর বৃষ্টি করেছে, যেই বৃষ্টির ফলে সমুদ্র, নদ নদী এত জল পেয়ে এরকম তৈরি হয়েছে। এবার এরকম পরিস্থিতি সব গ্রহগুলোরই হয়েছে, কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট, মানুষের জন্য একদম মানে হাতে করে তৈরি করা, একদম সব দিকে হিসাব করা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে পৃথিবীতে বলেই পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। আপাতত আমাদের যেটুকু বিজ্ঞান থেকে জানতে পেরেছি, অন্যান্য কোনো গ্রহে এখনও প্রাণের চিহ্ন আমরা পাইনি, পৃথিবীতেই একমাত্র রয়েছে। কারণ এটা না সেরম গরম না সেরম ঠান্ডা, এখানে জল রয়েছে, বাতাস রয়েছে, সব কিছু আমাদের অনুকূল পরিবেশ। তাই এবার এই রকম পরিস্থিতি একের পর এক ধাপে ধাপে এসে এই পৃথিবী, নতুন পৃথিবী, এই আমরা যেরকম দেখতে পাচ্ছি, এটা অনেক ধাপ পেরিয়ে এসেছে। এর মধ্যে কতগুলো বরফের যুগ পেরিয়ে এসেছে। এর মধ্যেও সব থেকে শেষ বরফের যুগটার নাম হচ্ছে প্লেইস্টোসিন, যেটা প্রায় 2.5 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। তো সেইটা প্রায় 11,000 থেকে 20,000 বছর আগে পর্যন্ত সেটা চলে শেষ, মানে সেই হিমবাহ যুগ এখনও শেষ হয়নি, তার একটা উষ্ণ আন্তঃগ্লাসিয়াল পর্যায়ে আমরা রয়েছি এখনও সেই যুগেরই, কিন্তু তার যে প্রচণ্ড শীতল অংশটা সেটা শেষ হয়েছে প্রায় 11,000 থেকে 20,000 বছর আগে। আস্তে আস্তে ঠান্ডাটা কাটিয়েছে এরকম। তো পৃথিবীতে বিভিন্ন যে প্লেটসগুলো রয়েছে তারা নিজেদের স্থান পরিবর্তন করে, আর যখন এই প্রচণ্ড ঠান্ডা ছিল তখন প্রচুর বরফ ছিল, সমুদ্র লেভেলটা এতটা উচ্চতা ছিল না, জল কম তাই এতটা উচ্চতায় ছিল না। সেই সময় কিন্তু এই টেকটোনিয়াম প্লেট, ওই আফ্রিকা, এশিয়া, এরা কাছাকাছি নিজেরা মানে প্রায় হাঁটা পথে অথবা ছোট কোনো নৌকা ডিঙি এরকম দিয়ে পেরিয়ে আসা যাওয়া করা যেত। মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কেউ এসে থাকে সেইভাবে সহজে আসে, এমন নয় যে বিশাল সমুদ্র কিভাবে তারা পেরোলো আমরা ভাবব, এমন বিশাল সমুদ্রও তখন ছিল না। তো যাই হোক, প্রথম যখন মানব বিবর্তনে বিভিন্ন ধাপ আসছে, প্রাণের সৃষ্টি কিভাবে, এগুলো সব বাদই দিলাম, অত ব্যাখ্যার দরকার নেই। আমরা যে আদিম মানব থেকে এই আধুনিক মানব, মানে আমরা সর্বশেষ যে বিবর্তনের ধাপ সেটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স। এই হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানব প্রথম আসে আফ্রিকায়, সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা পায়ে হেঁটেই ছড়ায় বা ছোটোখাটো নৌকা এইরকম করে জলাশয় পেরিয়ে ছড়ায়। সেখান থেকে প্রথম আসে ভারতের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তাও 50 থেকে 60,000 বছর আগে, আধুনিক মানব মানে হোমোস্যাপিয়েন্স। এবার হোমোস্যাপিয়েন্স যখন আসছে তার মানে এটা নয় যে তার আগে যেই সমস্ত হোমিনিডসরা ছিল তারা সবাই শেষ হয়ে গেল, প্রথম একদিনেই শেষ হয়ে গেল, এমন তো নয়, তারাও রয়েছে। তারা আধুনিক মানব নয়। আর এরা আধুনিক মানব কেন, এরা কিছু বিশেষ কিছু উন্নত তা নয়, বিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত ইভলিউশন হচ্ছে, নতুন নতুন ফিচার্স অ্যাডাপ্ট করছে, এইভাবে আধুনিক মানব এসছে। তার আগেও ছিল হোমো ইরেক্টাস, ছিল রামাপিথেকাস, সিবাপিথেকাস, ব্রহ্মাপিথেকাস, এরাও তো আমাদের ভারতবর্ষে নর্মদা মানব বা হোমো ইরেক্টাস, সিবাপিথেকাস, রামাপিথেকাস, এদের চিহ্ন পাওয়া গিয়েছে, মানে তার বহু বছর আগে থেকে এরা রয়েছে। এরা তখন একদিনে নিশ্চিহ্ন হয়ে যায়নি, এদের সঙ্গে হোমোস্যাপিয়েন্সরা এসে থাকতে শুরু করেছে। এবার একই জায়গায় পাশাপাশি থাকার ফলে এদের মধ্যে মিশ্রণও ঘটেছে। মিশ্রণ কিভাবে ঘটে, বৈবাহিক সম্বন্ধে বা ফিজিক্যাল রিলেশনে, মানে হোমোস্যাপিয়েন্সের সঙ্গে হোমো ইরেক্টাস বা রামাপিথেকাস, সিবাপিথেকাস এদের বিবাহ হয়েছে। তাহলে বিবাহ হওয়া মানেই
ক্রোমোজোমের আদান প্রদান হওয়া, মিশ্রণ হওয়া। ক্রোমোজোম আমাদের মানবদেহে 46 ক্রোমোজোমের মধ্যে দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, মেয়েদের দুটো এক্স আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই। তাহলে যখনই বৈবাহিক সম্পর্ক হচ্ছে তখনই দুটো আলাদা সম্পূর্ণ প্রজাতির মধ্যে, আর আলাদা প্রজাতি মানে একেবারেই আলাদা নয়, মানুষেরই বিভিন্ন প্রজাতি, তাই খুব কাছাকাছি এদের মধ্যে সম্পর্ক হতেই পারে। এরপরে আসি, এত সব ইতিহাসের আদিম মানবের কথা বলার পর আসি রামায়ণে। রামায়ণে আমরা পেয়েছি বানর প্রজাতি, ভীষণ বলিষ্ঠ চেহারা। হনুমানকে আমরা যেরকম দেখি ভীষণ বলিষ্ঠ চেহারা, প্রচুর ক্ষমতা, বিশাল তার আয়তন, অথচ ভালো শিক্ষিত, বেদ জ্ঞান রয়েছে, বেদ পাঠ করা, এরকম ভাষা তার মার্জিত, কিন্তু তাকে বানর বলা হচ্ছে। বনে থাকে যেই মানুষেরা, এবার এটা দুই রকম হতে পারে। এক হতে পারে তারা বনে থাকা কোনো আদিবাসী প্রজাতি, যারা কিনা এখনও রয়েছে বিভিন্ন জায়গায়, মিমিক্রি করে রাখে, মানে নিজেদেরকে বনের পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখার জন্য বিভিন্ন রকম রূপ ধারণ করে রাখে। রূপ মানে আর্টিফিশিয়ালি তারা বানরের মতো সেজে থাকে, হতে পারে। অথবা এটাও তো হতে পারে এই নর্মদা মানব বা হোমো ইরেক্টাস বা রামাপিথেকাস, সিবাপিথেকাস, এদের কোনো প্রজাতি, মানে হোমো স্যাপিয়েন্সের সঙ্গে সমসাময়িক তখনকার যুগে থাকা কোনো আদিম মানব প্রজাতি, তাদের সঙ্গে হোমো স্যাপিয়েন্সের বৈবাহিক সম্পর্কও হতো। তারা কথা বলতে পারত, তারা এই সমস্ত পুঁথি যা কিছু রয়েছে এগুলোও পাঠ করত। অবিশ্বাস্য কিছু নয়, যেটা আমার মনে হয়েছে। তাহলে এটা তো হতেই পারে, প্রাচীনকালে হঠাৎ করে একদিনেই নিশ্চিহ্ন হয়ে যায়নি সব। তাহলে আমরা রামায়ণের মধ্যে হোমো স্যাপিয়েন্সের সঙ্গে অন্য হোমিনিডসেরও তুলনা করে বানরদের বা জম্বুবান, যারা মানে ভাল্লুকের বেশ ধরে থাকতো, এদেরকে তুলনা করতে পারি। সেটা আমরা দুটোভাবেই করতে পারি, ধারণা করতে পারি। আমরা যখনই কিছু পড়ি, এই যে শুধু রামায়ণ মহাভারত বলে না, আমাদের পুরাণে যা কিছু রয়েছে গল্প, সবটাই যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে শুধুমাত্র কাহিনীটা আমরা মনে রেখেছি, সেটার ডেপথে গিয়ে যদি ব্যাখ্যা করি, প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে কত কি, সেটা যদি মানে আন্দাজ করি, তখন দেখব তার পিছনে বিশাল একটা জ্ঞান। সাধারণ মানুষকে মনে রাখার জন্য, সহজে বোঝার জন্য সেগুলোকে কাহিনী বা মানব চরিত্রের রূপ দেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, এই যে বিভিন্ন পশু পাখি নিয়ে গল্প, যেগুলো বলা হয় নীতি গল্প, ঈশপের গল্প, যেগুলো, ঈশপ কী করতেন, বিভিন্ন মানুষকে দেখে তার চরিত্রটা কোন পশুর সঙ্গে মিল আছে দেখে সেই রকম পশুর সঙ্গে তুলনা করে একটা গল্প লিখতেন। তাহলে কি ওই পশুটাই ওরকম কথা বলছে গল্প মধ্যে পাচ্ছি? আসলে তার থেকে একটা নীতি শিক্ষা হবে বলে সেই গল্পগুলো আমরা পশুর আকারে পড়ছি, কিন্তু ঠিক বুঝে যাচ্ছি। ঠিক আমাদের এই পুরাণের গল্পগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি, আমরা তখন পড়তেই ছেড়ে দিয়েছি, বাচ্চাদেরকেও বলতে ছেড়ে দিয়েছি এগুলো সব কুসংস্কার, মিথ, মাইথোলজি, তাই এগুলোর থেকে কিছু শিক্ষা নেই বলে ছেড়ে দিয়েছি। কিন্তু একটু যদি খুঁজে দেখি, এর মধ্যেও বিশাল জ্ঞানের ভাণ্ডার রয়েছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, দক্ষ রাজা তার 27টি কন্যার সঙ্গে চন্দ্রদেবের বিয়ে দিয়েছে। এবার এই 27টি কন্যা হচ্ছে 27টি নক্ষত্রের নাম, যেই নক্ষত্রগুলোর চাঁদের চারপাশে আমরা দেখতে পাই, সেই অনুযায়ী চাঁদের মুভমেন্ট দেখে আমাদের সারা বছরের ক্যালেন্ডার তৈরি ছিল। আগে আমাদের ক্যালেন্ডার এই চন্দ্রের মুভমেন্ট দেখে হতো। তাহলে কখন কোন, আর ওইখানে বলেছে যে চন্দ্র নাকি রোহিণীকে বেশি পছন্দ করতেন, তাই রোহিণীর কাছে বেশি থাকতেন। মানে
চাঁদের কাছাকাছি বেশিরভাগ সময় রোহিণী নক্ষত্রকে দেখা যায়। তাহলে এটা তো কত ভৌগোলিক জ্ঞান একটা ছোট গল্পের মধ্যে। আমরা এই গল্পটা মনে রেখেছি, কিন্তু তার ভিতরে যে জ্ঞানের নির্যাস রয়েছে সেটাকে চিন্তার মধ্যেই আনিনি। তার জন্যেই আমাদের কাছে এটা মনে হয়েছে একেবারেই ম্যাথোলজি, যেটাকে বিশ্বাস করা যায় না। তাই এই সমস্ত কাহিনীর পিছনে, পৌরাণিক কাহিনীর পিছনে যে জ্ঞান রয়েছে, আমি পরবর্তীকালে কিছু কিছু খোলার চেষ্টা করব নিশ্চয়ই। তবে রামায়ণ মহাভারত কিন্তু উল্লেখ করা রয়েছে এই দুটো ইতিহাস, ইতিহাস মানে যা ইতিপূর্বে ঘটেছে। এরপর আসি, রামায়ণের তো নয় বানর বা জম্বুবানদের কিছু কিছু বডি স্ট্রাকচার কীভাবে ইভলিউশনে এসেছে সেটা বললাম। আমাদের মহাভারতের যুগে যুদ্ধ হয়েছে। যুদ্ধ শুরু ডেট ওয়াইজ, মানে কোন মাসে কোন, আমাদের যে ক্যালেন্ডার সেইটার এখনও আমরা দেখি বাংলা, হিন্দি বা ভারতীয় যে সমস্ত ক্যালেন্ডারগুলো রয়েছে, তিথি নক্ষত্র সব ব্যাখ্যা করে এইরকম। তো যেই ডেটে শুরু হয়েছে, কার্তিক অমাবস্যায় শুরু হয়েছে। এরপর কার্তিক অমাবস্যা থেকে মাঘশীর্ষ শুক্লা দ্বিতীয়াতে শেষ হয়েছে। এর মধ্যে 18 দিন যুদ্ধ চলেছে। তারপরে আবার বেশ কিছুদিন অশ্বত্থামার পিরিয়ড চলেছে, যখন অশ্বত্থামা মারছে, তারপর ব্রহ্মাস্ত্র ছাড়তে, এই সমস্ত ঘটনা হওয়ার পরেও কিছুদিন বাদে আবার যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়। তারও পর আবার বলছে যে এখনও 58 দিন বাকি রয়েছে ভীষ্ম চলে যেতে, কারণ ভীষ্ম যাবে উত্তরায়ণে। এই যে পুরো ডিটেলসে ব্যাখ্যা, এই প্রত্যেকটা ঘটনার তিথি নক্ষত্র দিয়ে ব্যাখ্যা, যেটা কি না শুধুমাত্র এই ডেট এরকম বলেনি, ডেটের কোনো উল্লেখ নেই, তিথি নক্ষত্র দিয়ে বলেছে। এবার ভৌগোলিক গণনা করে দেখা গিয়েছে ঠিক এই রকমভাবেই তিথি নক্ষত্রগুলো কতদিন আগে ওই সিচুয়েশনে এসেছে, এই হিসাবগুলো আমরা করতে না পারলেও বিজ্ঞানীরা তো পারে। তারা এখন কিন্তু এই ডেটাগুলোকেই ইউজ করে মোটামুটি একটা সময় বার করেছে। তাতে দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 5,500 বছর আগে এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি হয়েছিল। এইটার কি প্রমাণ? আমরা সবসময় ভাবি যে মাটিতে অনেক মাটি খুঁড়ে কিছু পাওয়া যাবে, তরোয়াল ঢাল তরোয়াল এসব যুদ্ধের প্রমাণ পাওয়া যাবে। সবসময় নাও হতে পারে, সেগুলো ক্ষয় পেয়ে নষ্ট হয়ে যেতে পারে, কত তো নষ্ট হয়ে যায়। এখন যদিও পাওয়া যাচ্ছে, হরিয়ানার কাছে রথ পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে, তাহলে আমরা তো চতুর্দিক খুঁড়ে আর দেখিনি, তবু টুকটাক পাওয়া গিয়েছে। সেগুলো যদি ছেড়েও দিই, বায়োলজিক্যাল দিক থেকে মানে একটা মনিকা কার্মিন 2015 সালে একটা পেপার প্রকাশ করেন। তাতে বলেন যে এমনিতে সাধারণত এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের রেশিও হচ্ছে 3:1। কারণ যদি একজন পুরুষ আর একজন নারী পাশাপাশি থাকে, তাদের মোট সেক্স ক্রোমোজোম হচ্ছে নারীর 2টি এক্স আর ওই পুরুষের একটা এক্স একটা ওয়াই, তাহলে 3:1। প্রায় 5 থেকে 6,000 বছর আগে হঠাৎ করে প্রচুর পরিমাণ ওয়াই ক্রোমোজোমের ভ্যারিয়েশন বিলুপ্ত হয়ে যায়। কোথায়? পৃথিবীর এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সিরিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত এলাকা জুড়ে হঠাৎ করে এই রেশিওটা হয়ে যায় 5:1। মানে প্রচুর পরিমাণে ওয়াই ক্রোমোজোমের ঘাটতি দেখা যায়। হিসাব করে দেখা যায় এটা প্রায় 5 থেকে 6,000 বছর আগে। এই ঘটনাটার নাম দেয় ওয়াই ক্রোমোজোম বটলনেক, মানে হঠাৎ করে কমে যায়। এবার বিভিন্ন কারণে হতে পারে।
ওয়াই ক্রোমোজোমে কোনো মহামারী হয়েছিল বা প্রাকৃতিক কোনো দুর্যোগে প্রচুর মানুষ মারা গিয়েছে। এবার প্রাকৃতিক কোনো দুর্যোগে বা কোনো মহামারীতে কি শুধু পুরুষরাই মারা গিয়েছিল, স্ত্রীরা মারা যায়নি? এটা তো সম্ভব না। তাহলে এর সঙ্গে আমরা যদি মহাভারতের তুলনা করি, ঠিক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সিরিয়া এই সমস্ত উল্লেখও রয়েছে মহাভারতে, যে কোত্থেকে এসেছে। আফগানিস্তান থেকে মণিপুর, এদিকে দক্ষিণে শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গা থেকে অনেক, প্রায় 4 মিলিয়ন মানুষ, 18 অক্ষৌহিনী সেনা নিয়ে মহাভারতের যুদ্ধ হয়েছিল, আর তারা সবাই মারা গিয়েছিল। এই যুদ্ধের বর্ণনাই এইভাবেই রয়েছে। তাহলে হঠাৎ করে এই হিউজ পরিমাণ পুরুষ যদি মারা যায়, তাহলে ওয়াই ক্রোমোজোমে ঘাটতি তো হওয়াটা খুব স্বাভাবিক। আর তখন জনসংখ্যা তো এখনকার মতো ছিল না, একদম জনবিস্ফোরণ এরকম তো ছিল না। এই পরিমাণ মানুষ যদি এসে সকলে মারা যায় একটা যুদ্ধে, 18 দিনের একটা যুদ্ধে, তাহলে হঠাৎ করে একটা ওয়াই ক্রোমোজোমের ঘাটতি তো দেখা দেবেই। আর ঠিক এই মহাভারতের চর্চা করতে গিয়ে নয়, ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের একটা বায়োলজিক্যাল ডাটা হিসাব বার করতে গিয়ে এইরকম তথ্য এসেছে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে ওয়াই ক্রোমোজোম বটলনেক হয়ে অনেক অনেক ওয়াই ক্রোমোজোমের ভেরিয়েশন বিলুপ্ত হয়ে যায়। তাহলে এইগুলোও কি প্রমাণের মধ্যে পড়ে না? এইগুলোও তো আসে এক একটা ধাপ, আমরা যে এইগুলো পেরিয়ে এসেছি, এগুলো যে সত্যি ছিল তার প্রমাণের মধ্যে তো এই অংশগুলোও আনা উচিত। এরপর আসি, এই যে বললাম যে সমুদ্র লেভেল তখন এত বেশি ছিল না, আস্তে আস্তে সমুদ্র লেভেল বাড়ছে। এই ওয়াই ক্রোমোজোম বটলনেক যখন বলছি, তারই প্রায় কাছাকাছি সময়, মানে তার থেকে প্রায় 30-35 বছর পর এরকম সময়ে 1995-এ ক্যারিবিয়ান নামক একজন একটা পেপার বার করেন। সেখানে বলেন যে অস্ট্রেলিয়া বা এই সমস্ত এলাকায় সারা পৃথিবী জুড়ে বিশাল পরিমাণ জলোচ্ছ্বাস হয়। সুমেরীয় এদিকে মাদাগাস্কারে সুনামি হয় প্রায় 100 মিটার। এই 100 মিটার সুনামি মানে সমুদ্রের জলের উচ্ছ্বাস হয় এতটা, আর প্রায় 6.5 মিটার সমুদ্র লেভেল উঠে যায়। আর ঠিক মনে করুন তো, এই মহাভারতের যুদ্ধে প্রায় 35-36 বছর পর শ্রীকৃষ্ণের দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যায়। ঘটনাগুলো কীরকমভাবে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে কি, নাকি সত্যি সত্যি এগুলোর সঙ্গে আমরা তুলনা করতে পারি? আর এই সমস্ত রিসার্চের পেপারগুলো কিন্তু একটাও মহাভারতকে সত্যি প্রতিপন্ন করার জন্য করা হয়নি। পৃথিবীর ইতিহাস জানার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন সায়েন্টিস্ট এগুলো তাদের নিজেদের রিসার্চের ফলাফল বার করেছেন। এই সময় দক্ষিণের কাবাটাপুরাম, যেটা কিনা ওই পাণ্ডীয়দের রাজধানী ছিল, সেটাও ডুবে গিয়েছে, মানে ভারতবর্ষের দক্ষিণে। তারপরে আমাদের গুজরাতের কাছে দ্বারকার তো অবশেষ কিছু এখনও পাওয়া যাচ্ছে সমুদ্রের গর্ভে। তাহলে এগুলো সবই এদের সত্যতাই প্রমাণ করছে। আমরা যে একেবারেই মানব না বলে যদি আমি কিছুই জানি না তারপর এগুলো দেখি, তখন মনে হবে অনেক কিছু শিখছি। আর যদি আগে থেকেই ধরে রাখি এগুলো সম্পূর্ণই মিথ্যে বানানো কাহিনী, তাহলে দেখব যে কিছুই এগুলো সত্যি বলে মনে হবে না। জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তার আগে সবার আগে নিজেকে আমি জানি না মনে করলেই তখন জানতে পারবো। আমি জানি আগে থেকে যদি ধরে রাখি, কিভাবে নতুনটা শিখব? মহাভারত, রামায়ণ, ইতিহাস এর সঙ্গে এই যে এত কিছু পুরাণ, বেদ, উপনিষদ এগুলো রয়েছে, এইগুলোও যে একেবারে
মিথ্যে তা নয়, কারণ ওইগুলো কোথাও বলা নেই ইতিহাস, কিন্তু ওগুলো রূপক হিসেবে ইউজ করেছে। এর পরবর্তীতে আমি চেষ্টা করব সেই রূপকগুলোকে ডিকোড করার কি একটু একটু করে। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।